झुकिए काकू झुकिए, नहीं झुकेंगा साला, झुकिए और नहीं तो बहुत कुछ हो जाएगा, नहीं झुकेंगा সালা। ঠিক এরকম নেহি ঝুঁকেঙ্গা স্টাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় ঘটনা আরো একবার ঘটালো। এর আগে একবার ঘটিয়েছিল। এমন পদক্ষেপ এটা আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই। মানে ভৈরে দেশে চাপ মুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটামুটি একটা গলার কাটা হিসেবে রূপান্তরিত হয়েছিল, সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপ মুক্ত হলেন। এটা কিন্তু একটা নতুনত্ব এখানে তৈরি হয়েছে। দেখুন দর্শক, রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে, আরেকটা খবর, বড় খবরই বলা যেতে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর। সেই খবরটা হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ মগজের মানচিত্র বদলানো, এবং সেই কাজ শুরু হবে এইখান থেকেই। বঙ্গবন্ধু ফ্রেম ভাঙা। এই বঙ্গবন্ধু ফ্রেম ভাঙা ছাড়া ইন্ডিয়ান হেজিমনি থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। আর এই শর্ত পূরণ না করলে 24 জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত বাধামুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত পোহালেই বিরাট চমক। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা বাংলাদেশের কেউ না। যেখানে বাংলাদেশ পন্থী আছে সেখানেই ভারত যাতে খুশি হয় এরকম একটা কিছু লাগানো সেখানে। আমরা ইতিপূর্বে দেখেছি প্রথম আলোর জরিপে যারা এগিয়ে থাকে তারা কিন্তু গোহারা হারে। ভারত পাঁচাটা পত্রিকা প্রথম আলো জরিপ চালিয়েছে আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ সমর্থন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা স্যালুট জানাচ্ছি যে উনার পেশ সচিব শফিকুল আলম এর প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, ঘৃণা জানিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল ঘটনা বা আসল বিষয়গুলো জানতে বা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমাদের এই 15 মাস আগে ডক্টর ইউনূস স্যার যদি না আসতো, অন্য কেউ যদি আসতো, ধৈর্য নেন, অন্য কেউ আসলে এতদিনে আপনারা কি দেখতেন? এতদিনে দেখতেন আওয়ামী লীগ আবার এখানে রাজনীতিতে চলে আসছে, আবার একটা নির্বাচন দিতেছে, আবার গৃহযুদ্ধ হয়ে যেতে পারতো, অনেক কিছু হয়ে যেতে পারতো ভাই, কেউ ঠেকাইতে পারতেন না। তার মানে মানুষ বিরাট ফ্যাক্টর তো ভাই, সব মানুষকে দিয়ে তো আর সব কাজ হয় না, হইতে পারে না। মানুষের মধ্যে ভেদাভেদ আছে, ভালো মানুষটাকে বাইছা নিতে হবে। প্রতীক বাইছা নিলে ওই আগের রাজনীতিতে আবার ফেরত যাইতে হবে, কিন্তু আগের রাজনীতি কি চলবে না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর কথা বলি, সুন্দর না মজার আপনারা বুঝা নিয়েন কথাটা কেমন। যেমন শেখ হাসিনা কিছুক্ষণ আগে দেখলাম ভারতের একটা পত্রিকায় উনি খুব দুঃখ প্রকাশ করছে, ওনার খুব কষ্ট হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি চায়, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ব্যাপারটা বুঝেন। এই মানুষটাই কিন্তু লন্ডনে দাঁড়ায়া ওইখানে ওনার কর্মীদের সামনে কিন্তু চিৎকার করে বলছিল, মরে না, আমি তো অনেক কিছু করছি, একটা কাজের মেয়েও দিছি, আইনে সেটা দেওয়া উচিত হয় নাই, কিন্তু আমার নিজের পাওয়ারে আমি দিছি। আর লিভার পচে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। লিভার পচে কাদের? কি খাইলে লিভার পচে? এই ধরনের কথা বলছে না। দেখেন, ওনার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। এই চেঞ্জটা কেন আসছে? শুধু রাজনীতি, শুধু এই চোদু জনতাকে চোদু বানাইবার জন্য উনি একটা ইঙ্গিত দিয়ে দিল, কিন্তু আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিল যে আমি যদি নির্বাচন নাও করতে পারি, তোমরা কিভাবে কোথায় ভোট দিবা এটা বুঝা নিবা আমার কথা থেকে। হ্যাঁ, ওনার কথা থেকে বুঝা নিতে হবে। দেখেন কি সুন্দর একটা মিল। ওনারাও 71-এর ব্যবসা করতো, 71 নিয়ে কথা বলতো, রাজাকার নিয়ে কথা বলতো, এবং দেখেন আজকে শেখ হাসিনাও একই কথা বলতেছে, একই রকম ভাষা, একই রকম সুর। এই যে সুর মিলা গেল, এতে একটা ভোটের রাজনীতি কিন্তু হয়ে গেল। এটা মাথায় রাখবেন। এরকম অনেক কথাই আমরা শুনতে পারবো, কিন্তু আমরা যারা ভোটার আমরা সচেতন থাকবো, কারণ আমাদের উপরেই নির্ভর করে একটা দেশের ভবিষ্যৎ, আমাদের উপরে নির্ভর করে। ওই যে একটা গল্প শুনাইলাম না, উপরে যাওয়ার জন্য যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে কারেন্সি নিতে হবে। আর সেই কারেন্সিটা কি? নেক কাজ, সোয়াব কাজ। আর ওই নেক কাজটার মধ্যেই পড়ে, ওই সোয়াব কাজটার মধ্যেই পড়ে দেশের নির্বাচন এবং ভোট, এবং সেটা আপনার উপরে নির্ভর করে, আমার উপরে নির্ভর করে। চাপ মুক্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়, এই সরকারটিতে প্রধানত 2জন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। এই 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের মিথ তৈরি হয়েছিল। এই মিথগুলোতে অনেক সময় অনেক রাজনৈতিক দল বলার চেষ্টা করছিলেন যে তারা
সদ্য গঠিত যে এনসিপির পক্ষ হয়ে হয়তো নানা ষড়যন্ত্র করছেন। কখনো কখনো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ছাত্র উপদেষ্টারা হয়তো জামাত ইসলামের পক্ষে কথা বলেছেন বা জামাত ইসলামের পক্ষে নানা ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন নির্বাচনকে কেন্দ্র করে। আবার আমরা কিছুদিন আগে শুনতে পেলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঢাকার একটি আসনে নির্বাচন করবেন এবং সেই নির্বাচন করার যে গুঞ্জন সেটা মোটামুটি ভালোভাবেই ডালপালা মেলার শুরু করলো। তো এরকম কিন্তু এই দুজন ছাত্র উপদেষ্টা, এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই দুজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা সময় নানা মিথ, নানা গল্প, নানা হিস্টোরি তৈরি হতে দেখা গেছে। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই দুজন ছাত্র উপদেষ্টা আজকে তাদের যে পদত্যাগপত্র সেটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। এই যে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া, এই জমা দেওয়ার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে একটি চাপ ছিল, তারা দুজন ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটামুটি একটা গলার কাটা হিসেবে রূপান্তরিত হয়েছিল। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপ মুক্ত হলেন। তবে এই যে দুজন উপদেষ্টা পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন, এটা কিন্তু একটা নতুনত্ব এখানে তৈরি হয়েছে। দেখুন, এর আগে আপনারা জানেন যে এনসিপির যিনি প্রধান, তিনিও ছাত্র উপদেষ্টা ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন, পদত্যাগ করে এনসিপির যে দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছেন। এখন এই দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, পদত্যাগের সাথে সাথে তারা কিন্তু নতুনত্ব মানে একটা নজির তৈরি করেছে। সেই নজিরটি হলো যারা উপদেষ্টা হবেন, যারা মন্ত্রী এমপি হবেন, তাদের একটি সিস্টেম অনেকদিন ধরে বাংলাদেশে আছে, কিন্তু এই বিষয়টি কেউই পালন করে না, যে তারা তাদের কার্যক্রমে থাকা অবস্থায় তাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা দেওয়ার কথা। তো এখন পর্যন্ত আমরা কোনো মন্ত্রী এমপি সংসদ সদস্য কারো এই আয় ব্যয়ের হিসাবটি দেওয়ার কোনো নজির আমরা দেখিনি। তবে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই দুজন কিন্তু তাদের পদত্যাগপত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার সাথে সাথেই তাদের আয় ব্যয়ের হিসাব, এই যে তারা উপদেষ্টা থাকা অবস্থায় তাদের কত আয় ইনকাম, তাদের অর্থবিত্ত কি পরিমাণ বেড়েছে কমেছে সবকিছুর একটি হিসাব দিয়েছেন। তবে এই হিসাবটি ডক্টর মোহাম্মদ ইউনূস পাবলিকলি প্রচার করবেন কিনা বা পাবলিক করবেন কিনা সেটা সময় হয়তো দেখা যাবে। দেখুন, এই বিষয়টির সাথে সাথে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের গলার কাটা নেমে গেছে অথবা চাপমুক্ত হয়েছেন, তার সাথে সাথে আগামীকাল কিন্তু নতুন চমক আসছে বাংলাদেশে। বিগত 16-17 বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। মানুষের মধ্যে একটি অতৃপ্তি, আকাঙ্ক্ষা আছে যে কখন নির্বাচন হবে, কখন তারা ভোট দিবে। ঠিক সেই বহুল প্রতীক্ষিত নির্বাচনের যে তফসিল, সেটা আগামীকাল সন্ধ্যা 6টায় ডিক্লারেশন হবে। তো সেই তফসিলটি ডিক্লারেশনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তার সাথে সাথে হয়তো আমরা এটাও জানতে পারবো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ এই দুজন আসলে কোথা থেকে নির্বাচন করবেন। তারা কি বিএনপি থেকে নির্বাচন করছেন, না এনসিপি থেকে, না জামাত থেকে, সবকিছুর কিন্তু সুস্পষ্ট একটি ধারণা পাওয়া যাবে। দেখুন যে নতুন নতুন চমক, এটা যেমন এই নির্বাচনটির তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন একটি চমক এটা আমাদের জন্য আসছে। তার সাথে সাথে দেখুন, আজকে এনসিপির পক্ষ থেকে 125 জনের মতো নমিনেশন তারা দিয়েছেন। তো সেই জায়গায় আমরা দেখছি বগুড়া 6 থেকে জনাব তারেক রহমানের যেই আসনটি আছে, সেই জায়গায় এনসিপির একজন ক্যান্ডিডেটের নাম ডিক্লারেশন করা হয়েছে, ওয়াকি আবদুল্লাহ। সেই জায়গায় জনাব তারেক রহমানের বিপক্ষে কিন্তু এই ওয়াকি আবদুল্লাহ নির্বাচন করবেন। আমি যতদূর জানি ওয়াকি আবদুল্লাহ আগেও খুলনার বগুড়ার এই 6 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং সেই জায়গায় তিনি খুব কঠিনভাবেই তার যে রাজনৈতিক অপোনেন্ট তাদের কাছ থেকে প্রতিহত হয়েছিলেন। তো এবার দেখার বিষয় যে আসলে কি হচ্ছে। তো কালকে যে নতুন করে তফসিলটি ডিক্লারেশন হবে, সেই তফসিলটির মধ্য দিয়ে বাংলাদেশে এই যে সুশীল সমাজ কিছু আছে বা কিছু সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ নানা গালগপ্প তৈরি করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবেন না, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন না, তারা 5 বছর 10 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। তো সেই সমস্ত সকল অপবাদ, অপতথ্যের মানে পরিসমাপ্ত ঘটিয়ে আগামীকাল নতুন চমক হিসাবেই এই সকলের কাছে এটা একটা চমকই আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন যাবৎ তার যে মন্ত্রী পরিষদ তারাও দীর্ঘদিন যাবৎ বলছেন যে যথাসময় নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি ডিক্লারেশন করেছেন সেই সময় হবে। কিন্তু কিছু লোক বিশ্বাস করতে চায় না, কিছু নেতা বিশ্বাস করতে চায় না, কিছু সাংবাদিক বিশ্বাস করতে চায় না। তো সেই সাংবাদিক, নেতা এবং আমরা যারা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারিনি, এই সবার জন্য একটি চমক হবে কালকে। অবশ্যই কালকে ফেব্রুয়ারির 10 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের দিন মোটামুটি ধার্য করে হয়তোবা তফসিল ঘোষণা করা হবে। তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন একটা দিগন্তে যাবে, বাংলাদেশটি নতুন যে যাত্রা
গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাতে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে এবং সেই কার্যক্রমটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের তত্ত্বাবধানে সেটা করছেন এবং যে নির্বাচন কমিশনার আছেন তারাও দায়িত্ব পালন করছেন যথোপযুক্তভাবে। যদিও এই বিষয়টি আজকে ঘটার কথা ছিল, কিন্তু আজকে ঘটেনি। শুধুমাত্র আপনারা জানেন যে নির্বাচনী যে আসন কেন্দ্রিক যে সীমানা পুনর্নির্ধারণ, সেই জায়গায় কিছু সমস্যা ছিল, সেগুলো আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছে। সেই রায়ের প্রজ্ঞাপনটি কালকে দুপুরবেলা জারি হবে। দুপুরবেলা জারি হওয়ার পর ঠিক আগামীকাল সন্ধ্যায় সেই বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত তফসিলটি ডিক্লারেশন করা হবে। প্রথম আলো একটি জরিপ পরিচালনা করেছে। তাদের সেই জরিপে 65% মানুষের ভোট পেয়ে বিএনপি এগিয়ে আছে এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে। অপরদিকে 25% মানুষ জামাত ইসলামীকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আর আওয়ামী লীগকে তারা এখানে এনেছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা 7%, প্রায় 8%। কথা সেটা না, আওয়ামী লীগের পার্সেন্টেজ কম দেখানো হয়েছে, এইটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে প্রথম আলো এই জরিপের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার হীন চক্রান্ত করে যাচ্ছে। বারবার বলেছি, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে দাবি উত্থাপিত হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা বাংলাদেশের কেউ না, এরা বাংলাদেশের শত্রু, গণশত্রু। এরা যেখানে বাংলাদেশ পন্থী আছে সেখানেই ভারত যাতে খুশি হয় এরকম একটা কিছু লাগানো সেখানে। এই ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করছে না, শুধু শরীফ ওসমান হাদি প্রতিবাদ করেছে। প্রথম আলো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক করে তোলার যে হীন চক্রান্ত শুরু করেছে, এর বিরুদ্ধে আপনাদের প্রত্যেকের সরব হওয়া দরকার, আওয়াজ তোলা দরকার। যাই হোক, এবার আসল কথায় ফিরে যাই। তো এই যে এখানে 65% ভোট বিএনপি পেয়ে সরকার গঠন করবে এরকম জরিপে দেখানো হয়েছে। এখন প্রথম আলোর এই জরিপ কতটুকু বিশ্বাসযোগ্য? আমরা ইতিপূর্বে দেখেছি প্রথম আলোর জরিপে যারা এগিয়ে থাকে তারা কিন্তু গোহারা হারে, কারণ এরা নিজেরা জরিপ করে না। এরা তাদের ওই অফিসে যারা চাকরি করে, প্রথম আলোর অফিসে যারা চাকরি করে, এদেরকে দিয়েই ওই কাজ করায়। আর এরা প্রত্যেকেই তো ওইখানের ওই পারে থেকে নিয়ন্ত্রিত, এবং ওই পার যেটা কাটাতারের ওই পার থেকে যে প্রেসক্রিপশন আসে, তাদেরকে যখন যেটা বলে দেয়া হয় তারা তখন সেটাই করে। এর আগে ডাকসু জরিপে তারা আবিদুল ইসলামকে 32% ভোট পেয়ে ভিপি হিসেবে আগেই ঘোষণা দিয়ে রেখেছিল। এরপরে ওমামা ফাতেমা ছিল, আর সর্বশেষ 4 নম্বরে রেখেছিল সাদিক কায়েমকে। সেখানে সাদিক কায়েমের ভোট মাত্র 3% রাখা হয়েছিল, সে 3% ভোট পেয়েছিল। কিন্তু বাস্তবে তো হয়েছে কি দেখেছেন আপনারা? এই হলো প্রথম আলো। তো এবারেও প্রথম আলোর এই জরিপ ডাকসু নির্বাচনের মতো হবে বলে অনেকেরই ধারণা। যাই হোক সেটা সময় এলে বোঝা যাবে। এখন আমরা যদি প্রথম আলোর এই জরিপটাকে সত্যি ধরেও নেই, এটাই সত্য হলো, বিএনপি 65% বা তার চেয়েও বেশি মানুষের ভোট পেয়ে নির্বাচিত হলো। হওয়ার পরে প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী তো হতে হবে কেউ একজন। এখন এই প্রধানমন্ত্রী কে হবে? খালেদা জিয়া তো ইতিমধ্যেই আপনারা জানেন, একেবারে নির্ভরযোগ্য সূত্রে এটি জানা গেছে যে তিনি ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ তিনি আর বেঁচে নাই। যে লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে, ওই যন্ত্রাংশগুলো খুলে দিলেই তিনি মৃত। বিভিন্ন ডাক্তারের সাথে অনেক সময় আমার কথা হয়, ডাক্তাররাও এমনটি বলেছে। বিএনপির কিছু নেতাকর্মীর সাথেও আমার কথা হয়েছে, তারাও ঠিক এমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই তিনি অ্যাবাউট টু ডাই, অর্থাৎ মৃত প্রায়। ওই লাইফ সাপোর্টটা খুলে নিলেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করবে। এমত অবস্থায় তাহলে খালেদা জিয়ার সম্ভাবনা তো নাই, তিনি প্রধানমন্ত্রী হবেন এই সম্ভাবনা নাই। এখন থাকলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারবেন? না, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ তিনি তার দেশে আসাই যখন অন্যজনের উপরে নির্ভরশীল। তিনি তার নিরাপত্তার ঝুঁকির কারণে এখনো পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে আসতে পারছেন না। তার নাকি নিরাপত্তার ঝুঁকি আছে। নিরাপত্তার ঝুঁকি কাদের কাছ থেকে? বাংলাদেশে তারা যুক্তি দেখাচ্ছে যে এখানে প্রতিদিন গড়ে 15 থেকে 20টা মার্ডার হচ্ছে, তো তারেক রহমান এখানে আসলে তার জীবনের ঝুঁকি আছে। এই মার্ডারগুলো কারা করছে? এই গ্যাঞ্জামগুলো কারা করছে? সবই তো তার নিজের দলের লোকজন করছে। তো তিনি তার নিজের দলের লোকজনকে যদি একটু বলে দেন যে আমি আসার আগে তোমরা আর এই কাজগুলো করো না, ভাগ বাটোয়ারা নিয়ে তোমরা আর মারামারি করো না। সমস্ত গ্যাঞ্জামগুলো কিন্তু হচ্ছে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, নমিনেশনকে কেন্দ্র করে। পছন্দের প্রার্থীকে নমিনেশন না দেবার কারণে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে ঝাঁপিয়ে পড়ছে, হামলা করছে, নিহত হচ্ছে, আহত হচ্ছে। এবং সবচেয়ে পীড়াদায়ক যে ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এই যে ছেলেটা তেজগাঁও বিজ্ঞান কলেজের ছাত্র সাকিবুল ইসলাম ছেলেটার নাম, 5 আগস্টের পরবর্তীতে প্রথম ছাত্র হত্যা কোন প্রতিষ্ঠানে ছাত্র দল কর্তৃক সংগঠিত হলো। ছাত্র দলের চাঁদাবাজ গ্রুপ, মাদক সিন্ডিকেট গ্রুপ এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। আগে ছাত্রলীগ করতো, আর 5 আগস্টের পরে ছাত্র দলের দ্বারা এটি শুরু হলো। এই ধারা চলতে থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই ধারা, এই পার্সেন্টেজ আরো বাড়তে থাকবে, এই সংখ্যা আরো ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হবে।
এটা একেবারে নিশ্চিত, পানির মতো সত্য। তো এখন তারেক রহমান এই কারণে তিনি দেশে আসছেন না। আর তিনি কবে আসবেন দেশে, এই ব্যাপারে কি আপনারা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো স্পেসিফিক তথ্য পেয়েছেন? নাই, কোনো স্পেসিফিক তথ্য নাই। তারেক রহমান ততক্ষণ পর্যন্ত দেশে আসবেন না যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে স্পেসিফিক একটা তারিখ ঘোষণা না করা হয় যে তিনি অমুক তারিখে অমুকটার ফ্লাইটে তিনি বাংলাদেশে আসবেন। এর আগে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তারা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নতুন একটি শব্দ আবিষ্কার করেছে, সেটি হচ্ছে শীঘ্রই। হ্যাঁ, তিনি শীঘ্রই আসবেন। এই শীঘ্র 20 বছরও হতে পারে, নাও হতে পারে। তাহলে তিনি দেশে আসতে পারছেন না। গুঞ্জন উঠেছে তিনি ব্রিটিশের নাগরিকত্ব গ্রহণ করেছে, যার কারণে ওই নাগরিকত্ব ফেলে এখানে আসা তার জন্য আইনি অনেক বাধ্যবাধকতা আছে, যার কারণে তিনি আসতে পারছেন না। আমরা বিএনপির বিভিন্ন বুদ্ধিজীবী যারা আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, তাদের কথাতেও এটি বোঝা যায়। আপনারা এদের বক্তব্যগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং পরখ করেন, তাহলে এটি আপনাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা, সব প্রস্তুতি শেষ। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে। সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা, সেটাও হয়েছে। এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনবেন। এর মধ্য দিয়ে এটাও স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের প্র্যাকটিস, যে যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই তফসিল ঘোষণা করা হয়। তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে। তো এবার একটু ভিন্নভাবে ঘটলো। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল রেকর্ড করা হলো এবং একদিন পর সন্ধ্যা 6টায় আপনারা তফসিল শুনতে পাবেন। এখন একদিন ডিলে না করলে হতো, চাইলে আজকে রাত 8টা 9টা বা 7:30 7টায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারতো। সবকিছু ফাইনালাইজড হয়ে গেছে। এখন তারেক রহমানের জন্য অপেক্ষা। ঠিক আছে, একদিনের মধ্যে যদি আসতে পারে আসুক, কিন্তু তফসিলের পরে আসবেন, তারপরে ভোটার হবেন, এটা হাস্যকর। জনগণ এটা মানবে না, এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা। ভোটার না, হঠাৎ করে বাংলাদেশে এসেছে, তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন। এই পার্সিয়ালিটি চলবে না, জনগণ মিছিল করতে পারে, সম্ভাবনা আছে। তো দর্শক, একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। দেখেন, আপনি চিন্তা করেন, বিএনপি, তারেক রহমান এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই 24 সালের 5 আগস্ট থেকে। এরা বলছে যে এই তো আসছি, শীঘ্রই আসবো, শীঘ্রই আসবো, কিন্তু আসছে না। কতবার বললো যে আসবো আসবো, এই মাস শেষে, সেই মাস শেষে, কিন্তু শেষ পর্যন্ত আসলো না। এর মানে এরা প্রতারক। এখন শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হলো, তফসিলে আগে আসবে, তফসিলে আগে আসবে, তাও আসলো না। এখন তফসিলের বাকি আছে 24 ঘন্টা, লেস দেন 24 আওয়ার্স। কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি 7:15 প্রায়। এর মানে 23 ঘন্টার মতো বাকি আছে, বা 23 ঘন্টা 15 মিনিট বাকি আছে তফসিল ঘোষণায়। আপনারা হয়তো একটু লেটে শুনবেন। তো এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন, কাগজপত্র সব ঠিক করে আসবেন, ব্যাগ গুছাবেন, এটা সম্ভব নয়। তাহলে তফসিলের আগে তারেক রহমানের আসা হলো না। তফসিলের আগে যে নেতা না আসতে পারবে, সেই নেতা তফসিলের পরে আসবে, এটা মনে করার কারণ নেই। আর আসলে জনগণ তাকে ভোট দিবে, এটা মনে করার কারণ নাই। বিএনপি যে কি পরিস্থিতি আছে একটু চিন্তা করেন। তাদের নেতা আসবেন কি আসবেন না, এটাই তারা স্পষ্ট বলতে পারে না। তাহলে আপনি চিন্তা করেন, আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে, মানে আব্বা মানবে, এই কারণে জুবাইদুর রহমানকে পাঠিয়েছে। কিন্তু এটা প্রতারণা কেন? আগে ভাগে বলেন। বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে, তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয়, আসার কথা বলে আসলো না, হঠাৎ করে অমুকে হলো। এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয় ঢুকে যাবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।